হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গাড়ি থেকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আজ 2 আগস্ট সানডে, আর আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। আজ আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি কলকাতা। তো কলকাতা গিয়ে কোথায় কোথায় ঘুরবো, কী কী করবো সবটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা লাস্ট অবধি আমাদের সাথে থাকুন। বছরে এরকম ছোটোখাটো ঘোরাঘুরি না হলে বেশ ভালো লাগে না। আমরা 4 বন্ধু তাই মাঝে মধ্যেই এরকম প্ল্যান করে বেরিয়ে পড়ি। জাস্ট আমরা জানুয়ারিতেই একটা সিকিম ট্যুর করেছিলাম, তারপরে সেরকম কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম একটু কোথাও যেতেই হয়। অলমোস্ট আমরা 2.5 ঘন্টা জার্নি করে ধর্মতলা পৌঁছে গেছি, আর এখানে এসেই রাস্তার ধারে যে খাবার দোকানগুলো থাকে ওখানে এসেই আমরা খেতে বসে পড়েছি। আমরা এখানে নিয়েছিলাম ছোলে বাটুরে আর চানা মশলা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এখান থেকে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি। ক্যাব বুক করে এবার আমরা বেরিয়ে পড়ছি মিউজিয়ামের উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি ফার্স্টে মিউজিয়াম। বেশ কয়েকটা জায়গায় দেখার আছে যেগুলো আমরা কলকাতায় ঘুরিনি, যদিও ধর্মতলা থেকে খুব বেশি দূরত্ব নয়। তো এখন আমরা মিউজিয়ামের সামনে চলে এসেছি। এবার চলুন টিকিটটা কেটে নিই। তো এখানে আমাদের টিকিট প্রাইস 75 রুপিস। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে চলে এসেছি। ভেতরটা তো ভীষণ বড় আর অনেক সুন্দর। তো সব কিছু অত ডিটেলসে দেখানো সম্ভব নয়, তবুও যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটি ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক তথা বৃহত্তম এক জাদুঘর, যার আরেক নাম ইন্ডিয়ান মিউজিয়াম। কলকাতার এই বৃহত্তম জাদুঘরটি 1814 সালের 2 ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে 35টিরও বেশি গ্যালারি আছে। তো 35টির ওপর বেশি গ্যালারি ঘুরে ঘুরে দেখাটা যথেষ্ট সময় সাপেক্ষ। তো এই মিউজিয়ামটি ঘোরার জন্য আপনাদের কিন্তু অবশ্যই হাতে বিশেষ অনেকটা সময় নিয়ে আসতে হবে। এটি কলকাতার পার্ক স্ট্রিটের কাছে অবস্থিত। এই জাদুঘরে প্রত্নতত্ত্ব থেকে শুরু করে নৃতত্ত্ব, শিল্প, প্রাণীবিদ্যা, ভূতত্ত্ব এবং অর্থনৈতিক উদ্ভিদবিদ্যার মতো 6টি ভিন্ন বিভাগে দুষ্প্রাপ্য মমি, উল্কাপিণ্ড, বুদ্ধের অস্থি, প্রাচীন ভাস্কর্য, অনেক ধরনের অনেক কিছু সংগৃহীত আছে। তার সাথে বিভিন্ন শিল্পকলা, সমস্ত কিছু আছে। সবথেকে বড়, এই রুমে যেসব ডাইনোসরের কঙ্কাল, বিভিন্ন প্রাণীর অস্থি, বিভিন্ন প্রাণীর নাম যেগুলো দেওয়া আছে, এই ধরনের জিনিসগুলো ছোট থেকে বড় সকলকেই ভীষণভাবে আকর্ষণ করে। মিউজিয়ামের মধ্যে আছে কিছু পুরনো মুদ্রা, প্রাচীন ভারতীয় মুদ্রা কীরকম ছিল সমস্ত কিছু এর মধ্যে আছে। বিভিন্ন ধরনের গাছপালা, তাদের নামকরণ, এছাড়া বিভিন্ন ধরনের আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত মশলাপাতি, তাদের নাম, সমস্ত কিছু এখানে আছে। ভীষণভাবে সুন্দরভাবে সাজানো গোছানো একটা পরিবেশ, যেখান থেকে বাংলার পাট শিল্পের আবির্ভাব, পাটের দুর্গা মূর্তি, অনেক কিছু যেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। যেহেতু আমরা প্রথমবার এই মিউজিয়ামটিতে এসেছিলাম, তাই প্রথম দিকে বুঝে উঠতে পারিনি যে কতটা সময় আমাদের এখানে লাগতে পারে। তো প্রথমে আমরা ক্যাজুয়ালি একটু একটু করে সমস্ত জিনিসগুলো দেখছিলাম, কিন্তু শেষের দিকে আমাদের এত সময়ের অভাব হয়ে গেছে যে আমাদের খুব তড়িঘড়িভাবে দেখে বেরিয়ে যেতে হতো, না হলে বাকি দর্শনীয় স্থানগুলো আমরা আর দেখতে পেতাম না। যেহেতু কলকাতাটা আমাদের বাড়ির থেকে অলমোস্ট 3 ঘন্টার রাস্তা, তো এত দূরের রাস্তায় এসছি প্রথমবার, কিন্তু শুধু একটা দেখে চলে যাব, বাকিগুলো দেখতে পাবো না সেই আশায় আর বাকিগুলো আমাদের অত ভালোভাবে দেখা হয়নি। খুব তড়িঘড়ি করে দেখে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে বেশ অনেকক্ষণ, অলমোস্ট 1.5 ঘন্টা আমাদের সময় লেগেছে। আরও যদি ধীরে সুস্থে দেখা যেত এটা আরও বেশি সময় লাগতো। তো ওখান থেকে বেরিয়েই আমরা একটু লস্যি টস্যি খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ছি। তো ওখান থেকে 5-7 মিনিটের রাস্তা, আমরা চলে এসেছি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চলুন এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা দেখা যাক। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। তো 1909 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ব্রিটিশ ভারতীয় ভাইসরয় লর্ড কার্জন এই বিশাল সৌধটি তৈরি করার পরিকল্পনা করেছিলেন। যদিও এটির নির্মাণ কার্য শুরু হয় 1906 সালে এবং 1921 সালে এটি উদ্বোধন করা হয়েছিল। তবে এটির মূল নকশা তৈরি করেছিলেন উইলিয়াম ইমারসন এবং তার সহযোগী ভিনসেন্ট এম এরস্কিন। এই স্থাপত্যটি তৈরিতে রাজস্থানের শ্বেত বা মাখরানা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছিল, যার জন্য এর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এটি ইতালীয় রেনেসাঁ এবং মুঘল স্থাপত্যের একটি অপূর্ব মিশ্রণ। এখানে 25টিরও বেশি গ্যালারি রয়েছে, যেখানে রানীর ব্যক্তিগত শৈশবের পিয়ানো, চিত্রশিল্প, বিরল পাণ্ডুলিপি,
এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত বিভিন্ন সামগ্রী এখানে সংরক্ষিত আছে। বিভিন্ন চিত্রকর্ম, থমাস এবং উইলিয়াম ড্যানিয়েলের আঁকা বহু চিত্রকর্ম এখানে দেখতে পাওয়া যায়। এখানে মেমোরিয়ালের চারপাশে প্রায় 64 একর জায়গার ওপর ছড়ানো রয়েছে সুবিস্তৃত বাগান। বেশ সুন্দর একটি জায়গা, মানে সত্যি বলতে আজকে এই জায়গায় না এলে হয়তো বুঝতে পারতাম না। হয়তো ছবিতে অনেক কিছুই দেখা যায়, বাট স্বচক্ষে যে জিনিস আমরা দেখতে পাই তার একটা আলাদাই মাহাত্ম্য, যেটা আমি এখানে এসে সত্যি ফিল করেছি। জায়গাগুলোর সত্যিই ভীষণ মাহাত্ম্য রয়েছে, আর এইসব জায়গাগুলো এলে সত্যিই মন ভালো হয়ে যায়। তো আমরা এখানে ঘুরতে এসেছি, বেশ ভালো লাগলো, একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। তো যাই হোক, এখানে আমাদের ঘোরাঘুরি এবার শেষের দিকে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আলিপুর জুয়ের উদ্দেশ্যে। তো চলুন, এদিকে ঘোরাঘুরি করার পর আমরা আবার একটা গাড়ি বুক করে নিচ্ছি। এরপর আমরা বেরিয়ে পড়েছি এবং চলেও এসেছি আলিপুর জুতে। তো চলুন ভেতরে যাওয়া যাক। টিকিট কেটে নিয়ে ভেতরে চলে যাচ্ছি। এদিকে চেকিং হয়ে গেছে, তো এখন আমরা ভেতরে চলে এসেছি। এই চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের বিলুপ্তপ্রায় পাখি, পশু, প্রাণী এখানে সংরক্ষিত আছে। এটি ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা। এটি 1876 সালে এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর আয়তন বিশাল, 45 একর। এটি আলডাব্রা দৈত্যাকার একটি কচ্ছপের আবাসস্থল হিসেবে খ্যাতি অর্জন করেছিল। পরবর্তীতে যখন কচ্ছপটি মারা যায় নাকি তার বয়স ছিল 250 বছরেরও বেশি। তারপর থেকে এই চিড়িয়াখানাটি আরও সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে এখানে সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে কলকাতার এটি একটি বিশিষ্ট পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। তো এখন তো দেখতে দেখতে প্রায় 2:30 বেজে গেছে। এবার আমাদের কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, তাই এবার ভাবছি একটু কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরে বাকি কিছুটা ঘুরে নিয়ে আমাদের এবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের 4টের মধ্যে আবার ধর্মতলায় বাস ধরতে হবে। তো চলুন ভেতরের রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। তো এখানে এসে আমরা একটু ভেজ থালি, একটু চিকেন কষা, তার সাথে একটু চাউমিন এসব নিয়ে খাওয়া দাওয়া করে আবারও বাকি যেগুলো আমাদের এখনও দেখা হয়নি সেগুলো দেখার জন্য আবারও বেরিয়ে পড়েছি। তবে হাঁটতে হাঁটতে আজ ভীষণ পায়ে ব্যথা করছে, কারণ সারাটা দিন এত ঘোরাঘুরি করা হয়েছে। তবে আজকে আমাদের জন্য ওয়েদারটা খুব ভালো ছিল। এই কটা দিন টানা এত বৃষ্টি হয়েছে, তার মাঝে আজকে দিয়ে এত সুন্দরভাবে আমরা সমস্ত কিছু দেখতে পারবো সেটা সত্যিই ভাবতে পারিনি। বেশ কপালটা আমাদের সাথ দিয়েছে। তো চলুন, এদিকে জেব্রা দেখতে দেখতে আমরা হেঁটে চলেছি আবারও অন্য কিছু দেখার উদ্দেশ্যে। আমরা তো আজকে আর বাঘ দেখতে পাইনি, এদিকে হরিণ দেখলাম, তার সাথে জেব্রা, তার সাথে আরও অনেক কিছু দেখেছি। এদিকে আমরা ভালু দেখতে পাচ্ছি। ভালুটা বেশ কিছুক্ষণ বাইরে ছিল, যেই একটু বৃষ্টি নেমেছে ও চলে যাচ্ছে গুটি গুটি পায়ে ওর নিজের রুমে। চলুন এবার আমরাও এখান থেকে বেরিয়ে পড়ি আমাদের উদ্দেশ্যে। আমরাও ধর্মতলা চলে এসেছি। এখানে এসে বাসের টিকিট কেটে নিয়ে আমরা বাসে বসে পড়েছি। এবার 4টে বেজে গেছে, আমাদের বাসও ছেড়ে দিয়েছে। তো চলুন, ক্লান্ত মুখে ক্লান্ত শরীরে এরপরে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যদি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে পরের নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।